খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা ভিডিওগুলো আপলোড করছি, তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এবং এই যে স্ক্রিনের অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়, এটা খাদ্য অধিদপ্তরেরই সম্ভবত উপখাদ্য পরিদর্শক বা সহকারী উপখাদ্য পরিদর্শক যে কোনো একটাতে এই অঙ্কটা এসেছিল। তো খেয়াল করে দেখেন। আচ্ছা, আমি একটু দেখে জানাচ্ছি যে কোন পরীক্ষা এসেছে। ওকে, আমি দেখে নিয়েছি সহকারী উপখাদ্য পরিদর্শক পদে 2021-এ এই অঙ্কটা এসেছে। তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই। তো কি বলা হচ্ছে, 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়। এই যে বলা হচ্ছে এখানে একটা শব্দ বেছে নেওয়া যায় বা বাছাই করা। তো এরকম যদি বলে তাহলে বুঝবেন যে কম্বিনেশন বা সমাবেশের সাহায্যে আমরা অঙ্কটা করব। কি বললাম, কিসের সাহায্যে? সমাবেশ এর সাহায্যে আমাদের অঙ্কটা কিন্তু করতে হবে। তো এখন সমাবেশ বা কম্বিনেশন এর সূত্র অবশ্যই আপনাদের জানতে হবে, নচেত তো এই অঙ্ক করতে পারবেন না, তাই না? তো সূত্র হচ্ছে NCR। এর মূল যে সূত্রটি সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r তার সাথে ফ্যাক্টোরিয়াল। এইটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই অঙ্ক করতেই পারবেন না। তো এটা কিভাবে কাজ করে, এখন আমি যদি বলি 5C2 এর মানে কত? এর মানে কিন্তু 10। এখন আমি কিভাবে বললাম, এটা মানে বের করার শর্টকাট কিছু প্রসেস রয়েছে, কিন্তু যদি আপনি একেবারে মূল যে নিয়মটা সেটা যদি শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবে 5 আছে 5 ফ্যাক্টোরিয়াল বসাতে হবে, কেননা n এর জায়গায় 5, আর নিচে r আছে r ফ্যাক্টোরিয়াল, তার মানে 2 আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, মানে এই সূত্রটা এখানে প্রয়োগ। তাহলে n মাইনাস r তার মানে হচ্ছে 5 মাইনাস 2 তার সাথে ফ্যাক্টোরিয়াল। তো ক্যালকুলেশন দেখেন, উপরে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর তার নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1, আর এই মাঝখানে তো ইন্টু আছে, ইন্টু দিলাম, 5 থেকে 2 বাদ দিলে 3, 3 এর সাথে ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে 3 গুণন 2 গুণন 1। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করে, অর্থাৎ যেটার সাথে এই চিহ্নটা আছে বিস্ময়সূচকের মতো চিহ্ন, 1 পর্যন্ত ধারাবাহিকভাবে গুণ করতে হবে। তো 2 আর 2 ক্রস, 1 আর 1 ক্রস, 3 আর 3 ক্রস, 2 2 4, তাহলে 5 আর 2 গুণ করলে 10, 10-এর নিচে যদি 1 থাকে তার মানে ফলাফল হচ্ছে 10। আমি আগেই বলেছিলাম যে 5C2 এর ভ্যালু হচ্ছে 10। এবারে আসেন আমরা এই অঙ্কটা করব। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব আমি এটা একটু মুছে দিচ্ছি। কেন মুছে দিলাম? এবার আপনারা একটু সূত্রটা রিকল করার বা স্মরণ করার চেষ্টা করবেন। যেহেতু বলা হচ্ছে 10 জন বালক এবং 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়, তার মানে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে 10 জন বালক থেকে 2 জন বালক বেছে নিতে হবে, আর একটা 8 জন বালিকা থেকে 2 জন বালিকা বেছে নিতে হবে। এই দুটো আলাদা আলাদা করে বের করে গুণ করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো প্রথমত আমরা এই দুইটার মধ্যে কানেকশন তৈরি করব। 10 জন বালকের মধ্যে 2 জন বালক কিভাবে বেছে নেওয়া যায়, তাহলে 10C2 এটা একটা। এবার পরেরটা আসেন। আচ্ছা, এটা আগে বের করি। তাহলে 10C2 মানে কি, উপরে 10 ফ্যাক্টোরিয়াল, তার নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। আমি কিন্তু সরাসরি করলাম, দেখেন 10 মাইনাস 2 ছিল, তাহলে ইকুয়াল উপরে 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 গুণন 9 গুণন সিরিয়াল অনুযায়ী মানে 8 গুণন স্বাধীনভাবে হবে, কিন্তু আমি 8 ফ্যাক্টোরিয়াল লিখে চিহ্নটা মানে 8 ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে 2 ইন্টু 1 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল আমি রেখে দিলাম। কেন? কারণ এটা আর এটা আমি কাটবো। তাহলে 2 দ্বারা যদি 10কে কাটি 5, তাহলে 5 আর 9 গুণ করলে 5 নং 45, এটা একটা পেলাম। এবার পরেরটা আসেন। এবার কি বলা হচ্ছে দেখেন, এবার আমরা কিন্তু বাকি যেটা থাকলো অর্থাৎ এইটা আর এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। 8 জন বালিকা থেকে 2 জন বালিকা, তাহলে হবে 8C2। একইভাবে ক্যালকুলেশন, 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 2 তার সাথে ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে 8 গুণন 7 গুণন 6 ফ্যাক্টোরিয়াল। আমি কিন্তু বুঝতেছি যে কিভাবে ক্যালকুলেশনটা করব, বিধায় রাখতে পারতেছি। তাহলে 2 ইন্টু 1 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। কেন? এই যে 8 থেকে 2 গেলে 6, তাহলে 6 6 ক্রস, 2 দ্বারা 8কে কাটলে 4 2 8, 4 সাথে 28, তাহলে 28। আমি কি বলেছি, এই দুটো গুণ করতে হবে। তাহলে 45 কত কত গুণ করতে হবে, সুতরাং মোট বেছে নেওয়া যায় 45 গুণন 28। তাহলে কত হচ্ছে, আমরা যদি 45 আর 28 গুণ করি তাহলে 5 8 40 শূন্য, হাতে 4, 4 8 32, 33 34 35 36, তাহলে 360, এক ঘর ক্রস, 45 2 90, তাহলে 0 দিয়ে দিলাম, 6 দিয়ে দিলাম, 9 3 12, তাহলে 1260 উপায়ে মোট হচ্ছে কি করা যায়, বেছে নেওয়া যায়। তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা? এই যে দেখেন ডি নাম্বার যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বা অপশন। তো অনেকটা সময় লাগলো কিন্তু অঙ্কটা বোঝাতে, কিন্তু এভাবে বুঝতে হবে। যদি আপনি এভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না।
এখন আমি কিন্তু মূল নিয়মটা সহ আপনাদেরকে বুঝাই দিলাম, এই জন্য হয়তো কিছুটা সময় লাগলো। তো এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এর আগের ক্লাসে 196 নম্বর পর্যন্ত করে দিয়েছিলাম। 1 থেকে 196 টানা সবগুলো ভিডিও কিন্তু প্লেলিস্ট আকারে দেয়া রয়েছে। আপনারা যারা দেখেননি খাদ্য অধিদপ্তরের সাজেশনের 450টা অঙ্ক, তারা অবশ্যই দেখে আসবেন পার্ট বাই পার্ট আকারে ভিডিওগুলো। আমি আশা করছি এখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক আপনি কমন পেয়ে যাবেন। সেটা খাদ্য পরিদর্শক, সহকারী খাদ্য উপখাদ্য পরিদর্শক, কম্পিউটার অপারেটর, যে পদই হোক না কেন আপনাদের কিন্তু শুরুতে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জন্য আপনাদের এই অঙ্কগুলো কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, এবং আমি যেভাবে শেখালাম সেটা কিন্তু লিখিত এবং এমসিকিউ দুটোর জন্যই প্রযোজ্য। কিছু অঙ্ক আমি শর্টকাটে শেখাবো, যেগুলো রিটেন পরীক্ষায় আসার মতো নয় সেগুলো আমি শর্টকাটে শেখাবো, আর যেগুলো রিটেন পরীক্ষায় আসার মতো সেগুলো আমি ডিটেলস করে দিব, যাতে করে আপনাদের এমসিকিউ এবং রিটেন দুটোই হয়ে যায়। এবার আমরা 197 এর পরে 198 নম্বর অঙ্ক করব। এটা দেখেন কি বলা হচ্ছে, রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনলো। এটা যদি আমরা ডিটেইলস মেথডে সমাধান করতে চাই, ধরেন বেশ কিছুটা সময় লাগবে, মিনিমাম 2.5 থেকে 3 মিনিট সময় লাগবে। শর্টকাট মেথডও রয়েছে, তবে সেটাও কিছুটা কিন্তু কঠিন। তো দেখেন আমি শর্টকাট মেথডটা আগে দেখাচ্ছি কিভাবে আপনারা চিন্তা করবেন। তো খেয়াল করে দেখেন যে রহিম যেহেতু 240 টাকায় কতগুলো কলম কিনেছে, তো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনলো, তার মানে সে, ধরেন আমি যদি ডিটেলস মেথডে ধরতাম তাহলে রহিম কতগুলো কলম কিনলো, তাহলে ধরেন আমি বলতাম যে রহিম এক্সটি কলম কিনেছে। তাহলে 200 টাকায় এক্সটি কলম, তাহলে প্রত্যেকটা কলমের দাম কত হতো? 200কে এক্স দ্বারা ভাগ করলে যত হতো তত। এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতাম যে সে যদি গড়ে সে যদি একটি কলম বেশি পেত, তাহলে গড়ে 1 টাকা তার কম পড়তো। তাহলে রহিম কতগুলো কলম কিনলো। তো তার মানে কলম সংখ্যা একটা কম বা একটা বেশি দামের মধ্যে 1 টাকা কম বা বেশি এটা হেরফের করছে। তো এই জন্য 1 কম 1 বেশি এই 240-এর লসাগু করে কোথায় আসে সেটা যদি আমরা পিক করতে পারি, তাহলে ছোট সংখ্যাটাই হবে এটার উত্তর। কেননা সে তো আর একটা বেশি পায়নি, তাই না? বলেছে যদি একটা বেশি পেত। তাহলে দেখেন শর্টকাটে আমরা চিন্তা করব 240 লসাগু হচ্ছে 12 দুগুণ 24, শূন্য দিয়ে দিলাম, 2 60 দুগুণ 120, আবার 2 30 দুগুণ 60, আবার 2 15 দুগুণ 30। তো আমরা দেখতে পাচ্ছি আর আমরা লসাগু করতেছি না, এখানে 15 এসেছে। আর আমরা একটু পর্যবেক্ষণের মাধ্যমে দেখতে পাচ্ছি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তার মানে এখানে 16 আর এখানে 15, 16 আর 15 গুণ করলে কিন্তু 240 হয়। তার মানে এখানে 1 টাকা কম আর এখানে 1 টাকা বেশি। তার মানে কি ওই যে জিনিসটা মিলে যাচ্ছে, আমরা বলতে পারি তাহলে ছোট কোনটা? 15। কেননা যেহেতু সে কতগুলো কলম কিনলো, তার মানে সে 15টা কিনেছিল কলম, আর যদি সে ওই টাকায় একটি কলম বেশি পেত, তাহলে গড়ে একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। তার মানে সে তো আর বেশি কেনেনি, তাই না? এই জন্য আমাদের উত্তর হবে 15। তাহলে 15 কোথায় রয়েছে? যে ডি নাম্বার অপশনে 15 রয়েছে, এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন আপনারা যদি চান তো আমি ডিটেইলস মেথডের সাহায্যে অঙ্কটা করে দিতে পারি। ঠিক আছে, আমি করেই দিই আসলে, কেননা আপনাদের প্রয়োজন হতে পারে অনেকের। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি কি করব? আমি বলবো যে রহিম কতগুলো কলম কিনলো। তাহলে আমি লিখবো যে ধরি রহিম কলম কিনেছিল কয়টি বলেন তো দেখি? এক্সটি। এটা আমি ধরে নিলাম। তাহলে যেহেতু 240 টাকায় কতগুলো কলম কিনেছিল, তাহলে বলেন তো প্রত্যেকটা কলমের দাম কত হবে? সুতরাং প্রতিটি কলমের দাম ইকুয়াল 240কে এক্স দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে প্রত্যেকটা কলমের দাম। এত টাকা কিন্তু এটা, তাই না? অবশ্যই, যেহেতু 240 টাকায় কলম কিনেছে, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত। আচ্ছা বলেন তো একটি কলম বেশি পেলে কলম সংখ্যা কত হবে বলেন তো? এক্স প্লাস 1t, এত টি। তাহলে সুতরাং দাম কত হবে? প্রতিটির দাম কত হবে বলেন তো দেখি? নতুন দাম এটা, তার মানে উপরে 240, তার নিচে x প্লাস 1, এত টাকা। এবার কিন্তু দামটা কিছুটা বলেন তো দেখি কি হয়েছে? বেড়ে গিয়েছে নাকি কমে গিয়েছে? তার মানে দামটা কিছুটা কমে গিয়েছে, কারণ সে তো একটা বেশি পাইছে। মানে আগে 240 টাকা এক্সট্রা কলম কিনতো, আর এখন
একটি কলম বেশি পেলে কলম সংখ্যা তো x+1টি, টাকা তো 240 টাকাই আছে, তাই না, তার মোট দাম। তো সে যদি একটা বেশি পায় তাহলে এই জিনিসটা মোটামুটি কম দামে পেয়েছে সে এটার তুলনায়। এখন এটার চেয়ে এটা কত কম বলেছে যে 1 টাকা কম। তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে 240 ভাগ x মাইনাস 240 ভাগ x+1 ইকুয়াল টু হচ্ছে 1। এইটা ক্যালকুলেশন করলে x এর মান অবশ্যই 15 আসবে বা 15 আসবে। তো সেটাই হবে আমাদের সঠিক উত্তর। তো আমি এখানে একটু এটা লিখছি, বা তাহলে কি হবে বলেন তো দেখি লসাগু। এটার লসাগু হবে আমাদের x ইন্টু x+1। আর উপরে কি হবে, উপরে খেয়াল করে দেখেন আপনারা, হচ্ছে এটা দ্বারা এটাকে ভাগ করলে x+1 আসে, তাহলে x+1 ইন্টু কত 240 মাইনাস আমরা যদি এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে x থাকবে, তো x দ্বারা এটাকে গুণ করলে 240x, এটা ইকুয়াল কত 1। আমি একটু ব্লার করে দিচ্ছি কেননা জায়গা কম। তো দেখেন এটা মুছে দেই। তাহলে বা কি হবে এখানে, সেটা হলো যে উপরে 240x প্লাস 240 মাইনাস 240x ভাগ নিচে কত x² প্লাস x ইকুয়াল কত 1। তাহলে এটা আর এটা ক্রস হয়ে গেল। তাহলে বা কি থাকলো বলেন তো, এই 1 এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে x² প্লাস x দ্বারা 1 কে গুণ করলে x² প্লাস x, 1 দ্বারা 240 কে গুণ করলে ইকুয়াল হচ্ছে 240, যা আছে তাই হচ্ছে। তো আমি কয়েকটা লাইন মুছে দিয়ে এখানে ক্যালকুলেশনটা করানোর চেষ্টা করছি। দেখেন তাহলে বা কি দাঁড়াচ্ছে, বা x² প্লাস x, এই 240 এই দিকে আসলে মাইনাস 240 ইকুয়াল 0। এখন 240কে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যেন x মিলে যায়। তাহলে ওই একইভাবে 240 এর লসাগু করব। তাহলে 120, 60, 2 দিয়ে দিলে 30, আবার 2 দিয়ে দিলে 15, আবার 3 দিয়ে দিলে 3 5 15। তো আমরা দেখতে পাচ্ছি 3 5 15 একটা, 2 2 4, 4 2 8, 8 2 16 একটা। তাহলে 16 আর 15 গুণ করলে 240, 16 থেকে 15 বাদ দিলে একটা x। এই যে দেখেন হয়ে গিয়েছে। তাহলে x² প্লাস 16x মাইনাস 15x মাইনাস 240 ইকুয়াল টু হচ্ছে 0। নিঃসন্দেহে যাদের মিডল টার্ম সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পেরেছেন বিষয়টা যে কিভাবে আমি ক্যালকুলেশনটা করছি। তাহলে বা x যদি আমি কমন নেই তাহলে x প্লাস 16, মাইনাস যদি 15 কমন নেই তাহলে x প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে বা x মাইনাস 15 একটা, আর অথবা x প্লাস 16 একটা ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি হয় x মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে সুতরাং x ইকুয়াল টু মাইনাস ওইদিকে গেলে প্লাস 15, এটা একটা। অথবা বা না হয় x প্লাস 16 ইকুয়াল 0, তাহলে সুতরাং x ইকুয়াল টু 16 ওইদিকে গেলে মাইনাস 16, এটা নট ইকুয়াল, মানে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কেননা আমাদের কলম সংখ্যা কখনো -16টা হতে পারে না। তার মানে পজিটিভটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ x এর মান 15। তাহলে দেখেন কতটা সময় লাগলো আমাদের হচ্ছে এই অঙ্কটা করতে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিভাবে অঙ্কটা সলিউশন করলাম আর শর্টকাটে আমরা কিভাবে চিন্তা করে অঙ্কটা বের করেছি। তো শর্টকাটটা আমি আগেই বলেছি যে এটাতেও বেশ কিছুটা মাথা খাটাতে হবে আপনাদের, কেননা এটা লসাগু করেই যে অ্যান্সারটা বের হবে সেটা তো বুঝতে হবে আপনাদের আগে, তাই না? আবার বনভোজনে যাওয়ার যে অঙ্ক, যে 2400 টাকায় বাস ভাড়া করা হয়েছে, যদি একজন যাত্রী না আসতো তাহলে গড়ে এত টাকা বেশি ভাড়া পড়তো, তো ওই রকম অঙ্কও কিন্তু মানে সেম ক্যাটাগরির অঙ্ক একইভাবে করা সম্ভব। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। একটু বিস্তারিত করালে আসলে মানে টাইম তো বেশি লাগবেই, স্বাভাবিক ব্যাপার, কিন্তু অঙ্কটা ঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা সেটাই হচ্ছে আপনাদের আসল কথা। অল্প সময়ে খুব বেশি সংখ্যক অঙ্ক করানোর চেয়ে যদি আপনারা বুঝতে পারেন ঠিকঠাক আর সময় একটু বেশি লাগুক, তো সেক্ষেত্রে সেটাই আমি মনে করি যে পারফেক্ট। তো আমার কাছে অনলাইনে যদি চাকরির গণিত এভাবে শর্টকাট এবং ডিটেলস ধরে ধরে আপনারা শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। 1020 টাকা হচ্ছে কোর্স ফি, মোটামুটি 4 মাস, মিনিমাম 3.5 মাস সময় লাগবে এই কোর্সটা কমপ্লিট করতে। তো আশা করছি এটা কমপ্লিট করতে পারলে আপনাদের ম্যাথ মানে গণিতের বা ম্যাথের যে ভিত্তিটা আছে সেটা স্ট্রং হবে। তো এবার আমরা নেক্সট অঙ্কে যাব। এবারে দেখেন 199 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু এবারে চলে এসেছে। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? এটাও খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের অঙ্ক, এগুলো কিন্তু সিরিয়ালি রয়েছে এখানে। তো আমরা করব কি, এখানেই একটু সলিউশন করার চেষ্টা করি। তো আমি অঙ্কন করলাম যে ধরেন এটা হচ্ছে একটা ত্রিভুজ, আমি যদি বলি এটা ধরেন এটা হলো 8 ধরলাম আমি মনে মনে, এটা হচ্ছে ধরেন 6,
আর এটা হচ্ছে ধরেন 10, তাহলে 8, 6 আর 10। আমি একটা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যেটার এটা হলো 6, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 10। ওকে, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, বৃহত্তম বাহু কোনটা? এটা। তাহলে এই বাহুটার মধ্যবিন্দু ধরে নিলাম আনুমানিকভাবে এটা। আচ্ছা, আর ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু মানে ক্ষুদ্রতম বাহু হচ্ছে এটা, তাই না, যেটার মান 6। তাহলে এটার মধ্যবিন্দু আমি আইডেন্টিফাই করলাম। তাহলে কি হবে বলেন তো দেখি? মধ্য বিন্দু দুটির দূরত্ব, তার মানে এখান থেকে এই পর্যন্ত এইটুকু দূরত্ব কতটুকু সেটা জানতে যাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে মধ্যবিন্দু যেহেতু দুটাই, তার মানে এই 6, তার মানে এইদিকে 3 আছে, এইদিকে 3 আছে, আমরা বলতে পারি, তাই না? আর এটা যেহেতু গোটাটাই আমাদের কত 10, তাহলে এটা কত? এটা হচ্ছে 5, অর্ধেকটা যেহেতু। মনে রাখেন এটা 3, এটা যদি 5 হয় তাহলে এটা অবশ্যই 4 হবে। এখন কিভাবে বললাম? পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে। এখন ধরেন আপনি ওই সূত্র সম্পর্কে অবগত নন বা আপনি জানেনই না সেটা, তো এক্ষেত্রেও কিন্তু বের করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে আমাদের কিন্তু বলেছে যে এই যে বাহুটা, এটার দূরত্ব কতটুকু সেটা। আচ্ছা বলেন তো দেখি, এই পুরোটা কত? 8। তাহলে নিঃসন্দেহে এখান থেকে চিন্তা করেন, এটা হচ্ছে 8-এর অর্ধেক, তার মানে এটা 8-এর অর্ধেক কত হলে 4 হবে। তাহলে আমরা বলতে পারি সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার পরেরটা দেখেন কি বলা হচ্ছে। কোনো সামান্তরিকের, আচ্ছা এই অঙ্কটা একটু আপনাদের বিস্তারিত শিখতে হবে, নচেত কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আসলে এই অঙ্কটা আমি ডিটেইলস একটু করে দিচ্ছি, দেখেন এই জন্য একটু জায়গার প্রয়োজন। দেখেন এবারে আমরা একটু জায়গা নিয়েছি। বলা হচ্ছে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 8 সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত 30 ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নিচের কোণটি হবে। তো আমরা একটু সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করি। একটা দেখেন স্ক্রিনে আমরা একটা সামান্তরিক, আনুমানিক একটা সামান্তরিক অঙ্কন করেছি। ধরেন এটা এ, এটা হচ্ছে বি, এটা হলো সি, এটা হলো ডি। ধরলাম আমি যে এবিসিডি একটা বা এসিডিবি একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের সন্নিহিত বাহু একটা 10 আর একটা 8, তাহলে নিঃসন্দেহে এটা হবে 10 আর এটা হবে 8 বা 8। যেহেতু বাংলায় আছে আমরা একটু বাংলা দিয়েই লিখি। এটা হলো এটা কত 10 আর এটা হচ্ছে 8 লিখলাম। এবার আসেন 10 আর 8 হয়েছে। এবার এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তার মানে অন্তর্ভুক্ত কোণটা এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। বলা হচ্ছে কি সামান্তরিকটির ক্ষেত্রফল নিচের কোণটি হবে। তো মনে রাখেন এই সামান্তরিকের যেখানে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে সেই সময় এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হবে এ বি সাইন থিটা। ওকে, এখানে এ কি? এ হচ্ছে এই বাহুটা, বি কি? বি হচ্ছে এই বাহুটা, আর সাইন থিটা তার মানে সাইন 30 ডিগ্রি এটা। ঠিক আছে, তো কিভাবে হবে? এর মান হচ্ছে 10 গুণন বির মান কত? বির মান হচ্ছে 8 গুণন সাইন থিটা, তার মানে সাইন কত ডিগ্রি? সাইন হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এই যে 30 ডিগ্রি, তাহলে 8 10 80, তাহলে 80 গুণন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে কাটাকাটি করলে 40 গুণ 80, তার মানে 40 বর্গ সেমি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে? এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে রয়েছে। এখন আপনারা এই অঙ্কটার ক্ষেত্রে একটা প্রশ্ন আমাকে করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা, তাহলে এই সূত্রটা কেন প্রয়োগ হলো? তো আমি অঙ্কটা করানোর শুরুতেই কিন্তু আপনাদের বলেছি যে যখন অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ধরেন আপনি যদি মনে করতেন যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, মূল যে সূত্রটা সেটা হচ্ছে ভূমি গুণন হচ্ছে উচ্চতা, এটা আপনারা জানেন। আচ্ছা আমি টান দিলাম, টান দিয়ে বলেন তো দেখি যদি আমি সামান্তরিকটা অঙ্কন করার চেষ্টা করি আবারও, তাহলে এটা হচ্ছে 8, এটা হলো 10 আর এটা কত 30 ডিগ্রি। তাহলে বলেন তো দেখি এখানে ভূমি 10 আছে, ঠিক আছে 10 বসাই দিলাম, কিন্তু উচ্চতার মান তো দেওয়া নেই। উচ্চতা হচ্ছে ধরেন এটা হচ্ছে উচ্চতা, তো এটার মান তো দেওয়া নেই, তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব? এই জন্য আমি কিন্তু বাধ্য হয়ে ওই বিকল্প সূত্রটা ব্যবহার করেছি। এখন আপনি যদি এটাও করতে চাইতেন সেটাও হতো, কিন্তু একটু টাইম কনজিউমিং হতো। তো আমি কি করতে পারি, যেহেতু উচ্চতা নেই তাই আমি উচ্চতা এইচ বা এক্স ধরে নিতে পারি। আচ্ছা বলেন দেখি উচ্চতা আমি ধরে নিলাম এক্স। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এক্স এর মান বের করা। এখন এক্স এর মান যেহেতু আমি বের করতে চাচ্ছি, তো এইটুকু একটা পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ সমকোণী ত্রিভুজ পড়ে যাচ্ছে। আমি যদি এটাকে একটু আলাদা করার চেষ্টা করি, খেয়াল করে দেখেন আমি একটু আলাদা করার চেষ্টা করছি, ভালো করে একটু অঙ্কন করি। যে দেখেন এটা এবং এখান থেকে এই পর্যন্ত এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই না? তো এই সমকোণী ত্রিভুজটার হচ্ছে এই কোণটা কত ডিগ্রি?
30 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে 8 বা 8। তাহলে বলা হচ্ছে এক্স কত হবে, তাই না? কারণ এক্স এর মানটা এখানে বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আছে, লম্ব আছে আর হচ্ছে অতিভুজ আছে। তাহলে কিসের সূত্র? লম্ব ভাগ অতিভুজ, অবশ্যই সাইনের সূত্র। তো দেখেন যেখানে ছিলাম আর কি, তো কোথায় ছিলাম বলেন তো? এই যে আমরা সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ লিখলাম। আচ্ছা, আপনারা হয়তো বলবেন এটা আমরা কেন লিখলাম? কারণ হচ্ছে এটা লম্ব আছে, এখানে অতিভুজ আছে, এই জন্য কিন্তু আমরা এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারলাম। এখানে যদি লম্ব ভাগ ভূমি থাকতো তাহলে কিন্তু ট্যানের সূত্র অ্যাপ্লাই করতাম। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তাহলে সাইন কত? 30 ডিগ্রি ইকুয়াল লম্ব কত? লম্ব হচ্ছে এক্স, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 8। তাহলে সাইন 30 মান হচ্ছে হাফ ইকুয়াল উপরে এক্স, তার নিচে 8। তাহলে এক্স দ্বারা যদি আমরা 2 কে গুণ করি কত হবে বলেন? 2x ইকুয়াল 8 আর 1 গুণ করলে হচ্ছে 8। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। তাহলে আমরা বলতে পারি যে দেখেন উচ্চতা হচ্ছে আমাদের 4। তাহলে 10 আর 4 গুণ করলে 4 10 40 বর্গ সেমি। এই যে দেখেন, তো অনেকটা সময় লাগলো না এটা করতে, কিন্তু আপনি বুঝলেন অঙ্কটা যে কিভাবে করা হয় আসলে এগুলো। তো এইভাবে কিন্তু আপনাকে অঙ্কের ভিতরে ঢুকে অঙ্ক বুঝতে হবে, নচেত কিন্তু আপনি কখনোই ভালো করতে পারবেন না। আপনারা হয়তো বলেন যে আমার অঙ্কের কারণে চাকরি হচ্ছে না। আপনি যদি প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা 30 মিনিট বা যদি মানে কমপক্ষে 1 ঘন্টা করে আপনি সময় দিতে পারেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলে খুব ভালো হয়। আপনি টার্গেট করবেন প্রতিদিন যেন এই 1 ঘন্টা 30 মিনিটের কম না হয়। তো এভাবে যদি আপনি অ্যাটলিস্ট 2-3টা মাস প্র্যাকটিস করতে পারেন ধরে ধরে, তো মোটামুটি 500 অঙ্কের মতো আপনি কিন্তু করে ফেলতে পারবেন, এবং এই অঙ্কগুলো আসলে আর ভুল হবে না। আপনি একবার নিজেকে হচ্ছে এইভাবে প্রস্তুত করে দেখেন যে এই 500 অঙ্ক আসলে আমার যেন ভুল না হয়, আমি যেন যে কোনো অবস্থাতেই পরীক্ষায় সলিউশন করে দিয়ে আসতে পারি। তো এভাবে চিন্তা করলে আপনি দেখবেন যে 8-10টা হুবহু কমন পেয়ে গিয়েছেন 20টা যদি অঙ্ক আসে। তারপরে অঙ্কের প্রতি আগ্রহ আপনার বেড়ে যাবে, দেন আপনি তখন আরও 200, 300, 400 অঙ্ক নতুন করে বাড়াবেন। তো অ্যাটলিস্ট 1000টা করতে পারলেই কিন্তু আমি বলি অঙ্কে একটা ভালো ধরনের দক্ষতা তৈরি হয়ে যায়। তো কিন্তু আমরা কি করি, মানে পারি কম পড়িও কম, এই জন্য কিন্তু হয় না। তো যাই হোক, খাদ্য অধিদপ্তরের যেহেতু ভিডিওগুলো আপলোড করছি, তো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে মানে সাধারণ বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, এই বিষয়গুলোর কম্বাইন একটা সাজেশন আমার কাছে রয়েছে। মানে আমরা নিজেরাই এটা তৈরি করেছি, আমার সাথে আরও 2-1জন ছিল যারা, আমি তো গণিত অংশটা তৈরি করেছি এবং আপনাদেরকে সমাধান করে দিচ্ছি, এবং আমার সাথে যে আরও 2-1জন আছে মানে সবাই মিলে সিলেবাস ধরে ধরে একটা সাজেশন রেডি করেছি। তো 100% কখনোই কমন পড়বে না সেই সাজেশন থেকে, এটা মানে এই নিশ্চয়তা আমরা কখনোই দিই না। তবে যেহেতু সাজেশন ধরে ধরে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, কমপক্ষে 60% আপনারা সেখান থেকে কমন পাবেন। যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ফি হচ্ছে, পিডিএফ এর যে মূল্য সেটা হচ্ছে 100 টাকা, মানে 100 টাকায় আপনারা সব বিষয়ের সাজেশন পেয়ে যাচ্ছেন। তো এটা পড়লে আপনাদের একটা মানে ধারণা হয়ে যাবে যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো আসবে, এবং এই সাজেশনের সাথে সাথে সাম্প্রতিক অংশগুলোও কিন্তু আপনাদের পড়তে হবে। এছাড়াও খাদ্য রিলেটেড কিছু প্রশ্ন আসে যেগুলো হচ্ছে আমি পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, তো সেগুলোও কিন্তু আপনাদের পড়তে হবে। আর শুরুতে যেহেতু 100 নম্বরের এমসিকিউ হবে, অনেকগুলো মানে হচ্ছে চাকরি প্রার্থী অ্যাপ্লাই করেছে প্রায় 20 লাখের কাছাকাছি, এই জন্য শুরুতে লিখিত পরীক্ষা কিন্তু তারা নেবে না, কারণ 20 লাখ পরীক্ষার্থী লিখিত পরীক্ষা নিয়ে খাতা মূল্যায়ন করা কিন্তু খুব টাফ ব্যাপার। এই জন্য শুরুতে 100 নম্বরের এমসিকিউ হবে, এরপরে তারা লিখিত পরীক্ষা নিতে পারে। তো যদি লিখিত পরীক্ষা না হয় তাহলে 100 নম্বরের এমসিকিউ হয়ে সরাসরি ভাইবা কল করবে এবং ভাইবা নিয়ে চাকরি হয়ে যাবে। আর যারা হচ্ছে অনেকের কিন্তু যেমন কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক যে পদটা আছে সেটাতে কিন্তু প্র্যাকটিক্যাল হবে এমসিকিউ এর পর। সেক্ষেত্রে আপনারা টাইপিং, তারপরে হচ্ছে টাইপিং স্পিড, এরপরে হচ্ছে অন্যান্য যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই তারপরে কিভাবে আমাদের বিভিন্ন হচ্ছে কাজ করতে হয়, যেহেতু খাদ্য অধিদপ্তরের মানে কতগুলো গোডাউনে আসলো, কতগুলো গোডাউন থেকে চলে গেল, মানে কোনটা কতটুকু, মানে এই যে হিসাবগুলো রাখা, এগুলোর জন্য কিন্তু মানে এই পদটার প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো যারা আপনারা কম্পিউটারে ভালো পারেন, তো তাদের কিন্তু চাকরিটা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যদি আপনারা এমসিকিউতে টেকেন। এমসিকিউতে না টিকতে পারলে তো আর আপনাদের প্র্যাকটিক্যাল নেবে না, তাই না? এই জন্য এমসিকিউ টেকা খুবই জরুরি। এই জন্য যত বেশি সম্ভব আপনারা এমসিকিউগুলো রিভিশন করতে থাকেন, পড়েন। তো মনে রাখেন যে যারা পরিশ্রম করবেন তারাই কিন্তু ভালো করবেন দিন শেষে। আর 2-4 দিন পরীক্ষা মানে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করার মানসিকতা মানে থাকা উচিত না আপনাদের, কেননা পরীক্ষার্থী কিন্তু 20 লাখ।
সিরিয়াস পরীক্ষার্থী যারা তারাই কিন্তু এখানে টিকবে। হয়তো 2-4 জন ভাগ্যগুণে টিকে যেতে পারে, কিন্তু একেবারেই যারা পারে না তারা কিন্তু কখনোই টিকবে না, এটা সম্ভব না কখনোই। এই জন্য পড়াশোনা করেন এখন থেকে, যেহেতু সময় আছে এখনও, এই জন্য একটু ভালোভাবে পড়াশোনা করেন যাতে করে আপনারা পরীক্ষাগুলোতে টিকতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।